আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলমান অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে সমন্বয় এবং নিঃসরণ। অধ্যায়টা আসলে জেএসসি এক্সামিনেশন, জেএসসি যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিগত পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমরা দেখো, বিগত জেএসসি পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখবা যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন প্রায় আসছে। আশা করি তোমরা আজকে লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে। অধ্যায়টার নাম শুনে বুঝতে পারতেছো যে সমন্বয় এবং নিঃসরণ। সমন্বয় শব্দটা অর্থ কি তোমরা জানো? যে সমন্বয় শব্দের অর্থটা কি? সমন্বয় শব্দটা হচ্ছে আসলে কয়েকটা জিনিসের একটা নিয়মতান্ত্রিক চলা, নিয়ম মাফিক চলাটাই হচ্ছে সমন্বয়। প্রত্যেকটা জিনিসেই সমন্বয় করে চলতে হয়। আমাদের জীবনেও সমন্বয় অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রথমে পড়বো উদ্ভিদের সমন্বয় নিয়ে। তোমরা জানো একটা জিনিস, যে মানুষের শরীর আর উদ্ভিদের শরীরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মানুষের শরীরটা সাধারণত অনেকগুলা তন্ত্র দিয়ে চলে, যেমন প্রজনন তন্ত্র আছে, তারপর রেচন তন্ত্র আছে, স্নায়ুতন্ত্র আছে। কিন্তু উদ্ভিদের তো আর এরকম তন্ত্র নেই, তাই না? কিন্তু দেখো, একটা উদ্ভিদ যখন বীজ থেকে প্রথমে চারা গজায়, চারাটা আস্তে আস্তে বড় হয়, একসময় অনেক বড় গাছে পরিণত হয়, তাই না? কিন্তু এই যে একটা ছোট বীজ থেকে এত বড় একটা গাছ সৃষ্টি হলো, এত বড় একটা গাছ তৈরি হলো, এখানে তো কোনো তন্ত্র সহায়তা করে নাই। তাহলে কিভাবে উদ্ভিদের এই যে সম্পূর্ণ জীবন চক্রটা একটা সুশৃঙ্খল ভাবে চলে, এই পুরো সুশৃঙ্খল ভাবে চলাটা কিভাবে সম্পন্ন হয়? পুরাটাই কিন্তু সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়। আর মানুষের শরীরে যেমন অনেকগুলো তন্ত্র নিয়ে মানুষের পুরো কার্যক্রম সংগঠিত হয়, উদ্ভিদের এরকম কিছু হরমোন দিয়ে সংগঠিত হয়। আর এই হরমোনগুলোকে একসাথে বলা হয় কি? ফাইটো হরমোন। ফাইটো শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধিবদ্ধ কিছু হরমোন নিয়ে উদ্ভিদের সমস্ত কার্যক্রমটা সম্পন্ন হয়। তো অনেক ধরনের হরমোনই কাজ করে একটা উদ্ভিদের জীবনে, বীজ থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত। উদ্ভিদেরও মৃত্যু হয়, মৃত্যু পর্যন্ত অনেকগুলো হরমোন কাজ করে। তো আমরা প্রথমেই কয়েকটা হরমোন নিয়ে আলোচনা করব। উদ্ভিদের ফাইটো হরমোনগুলো অনেক রকম, অনেকগুলো ফাইটো হরমোন আছে। অক্সিন আছে, জিবেরেলিন আছে, সাইটোকাইনিন আছে, ইথিলিন আছে। তো আমরা প্রথমে অক্সিন নিয়ে আলোচনা করি। অক্সিনটা আসলে কি? অক্সিন হচ্ছে, প্রথমে বলছি, এগুলো হচ্ছে অক্সিন একটা ফাইটো হরমোন। এখন অক্সিন কি কাজ করে? অক্সিন সাধারণত মূল গজাতে সহায়তা করে। যে উদ্ভিদের মূল, একটা উদ্ভিদের শিকড়, মূলটাই কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার মূল অবলম্বন, প্রধান অবলম্বন। আমরা এর আগে ক্লাস 7-এ পড়ছিলাম যে উদ্ভিদের বাহ্যিক গঠনের মধ্যে পড়ছিলাম যে মূল আসলে কিভাবে উদ্ভিদের সহায়তা করে, মূল জিনিসটা। তো অক্সিন হরমোনটা উদ্ভিদের মূল গজাতে সহায়তা করে। এছাড়াও ফল ঝরে যাওয়া কিংবা পাতা ঝরে যাওয়া যে রোগগুলো আছে, অক্সিন যদি, ফাইটো হরমোনটা যদি উদ্ভিদের শরীরে পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে উদ্ভিদে অনেক দ্রুত মূল গজাবে, সেই উদ্ভিদের পাতা ঝরা রোধ হবে, ফল ঝরা রোধ হবে। তারপর বলি জিবেরেলিন নিয়ে। জিবেরেলিনও একটা ফাইটো হরমোন। তো জিবেরেলিনের কাজ কি? জিবেরেলিন সাধারণত উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তোমরা জানো যে একটা উদ্ভিদ একটা ছোট বীজ থেকে আস্তে 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 কত বিশাল আকার ধারণ করে, তাই না? তো ধরো এমন যদি কোনো উদ্ভিদ থাকে যে একটা গাছ, তুমি বাসায় ছাদে টবে একটা গাছ লাগাইলা, যে গাছটা বড়ই হচ্ছে না, এক্ষেত্রে যদি তুমি বাইরে থেকে এটার মধ্যে জিবেরেলিন হরমোনটা প্রয়োগ করো, গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে ইথিলিন। ইথিলিন একটা ফাইটো হরমোন। ইথিলিনটা কাজ করে সাধারণত ফল পাকাতে সাহায্য করে। অর্থাৎ ইথিলিন যদি ফল পাকাতে হয় তাহলে ইথিলিন ব্যবহার করা হয়। বর্তমানে বাজারে কিন্তু ইথিলিনটা কৃত্রিমভাবে প্রয়োগ করে ফল পাকানোর কাজে ব্যবহার করতেছে। ইথিলিন ফল পাকানো ছাড়াও কিন্তু পাতা ঝরা রোধ কিংবা ফল ঝরা রোধে ইথিলিনটা ব্যবহার করা হয়। তো মানুষের যেমন চলন, মানুষ যেমন চলে, হাঁটে, গাছ তো এরকম চলতে পারে না, তাই না? কিন্তু গাছেরও এক ধরনের চলন আছে, এটাকে বলা হয় ফটোট্রফিক চলন। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তার মানে গাছ আলোর মাধ্যমে, আলোতে সাড়া দেয়, আলোর দিকে চলে, তাই না? এরকম আমরা চতুর্থ শ্রেণীতে কিংবা পঞ্চম শ্রেণীতে এরকম অনেকগুলো বিজ্ঞান বই এরকম অনেকগুলো চিত্র দেখতাম, যে জানালার পাশে একটা ফুলের টব, কিংবা তোমরা পরীক্ষাটা করতে পারো যে জানালার পাশে যদি একটা ফুলের টব রাখো তুমি, কয়েকদিন পরে দেখবে অটোমেটিক ভাবে
পাতাগুলা জানলার দিকে চলে আসে, যেদিক থেকে আলো ঢুকতেছে ওই দিক থেকেই বেঁকে যায়, তাই না? এটাকে বলা হয় আলোর দিকে চলন। কিন্তু এই জিনিসটা তোমরা জানো কিনা জানি না, যে গাছ যেদিকে চলে, অর্থাৎ গাছ যেমন আলোর দিকে চলে, গাছের শিকড় কাণ্ডগুলা কিন্তু গাছের শিকড়গুলা কিন্তু তার বিপরীত দিকে চলে। অর্থাৎ তুমি যদি একটা গাছ জানালার পাশে রাখো, কয়েকদিন পরে দেখবা ঠিকই যে গাছের উপরের পাতাগুলা অটোমেটিক ভাবে জানলার দিকে চলে আসতেছে, কারণ জানলা দিয়ে সূর্যের আলোটা ভেতরে যায় বিধায় যেদিক থেকে আলোটা আসতেছে গাছ অটোমেটিক ভাবে সেদিকে যাবে। আর গাছ যেদিকে চলে তার নিচের অংশ তার বিপরীত দিকে চলে। অর্থাৎ গাছ যদি জানলার দিকে যায়, মাটির নিচের অংশটা তোমার শিকড়টা দেখবা যে তার বিপরীত দিকে চলে যাচ্ছে। এটাকেই হচ্ছে গাছের আলোর দিকে চলন বলা হয় বা ফটোট্রফিক চলন বলা হয়। তারপর গাছ নিয়ে তো পড়লাম, এবার আমরা একটু মানুষ নিয়ে পড়ি। আসো, প্রথমে মানুষ নিয়ে পড়তে হলে কি জানতে হবে? প্রথমে মানুষের স্নায়ু সম্পর্কে জানতে হবে। এখন আমরা স্নায়ু নিয়ে আলোচনা করব। তোমরা তো নিশ্চয়ই স্নায়ুর নাম শুনছো, তাই না? স্নায়ুটা কি? স্নায়ুটা হচ্ছে মানুষের মস্তিষ্ক। আবার মস্তিষ্কের মধ্যে চলে আসতেছে যে মানুষের যে মস্তিষ্কটা, তোমরা নিশ্চয়ই নিউরনের নাম শুনছো, যে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। আর স্নায়ুটা হচ্ছে একজন মানুষের, আমি মনে করি যে একজন মানুষের কার্যকলাপ, চাল চলন, অর্থাৎ একজন মানুষের সমস্ত, এটা হচ্ছে একটা, তোমরা যদি মানুষের বডিটাকে হার্ডওয়্যার ধরো, তাহলে মানুষের ব্রেনটা হচ্ছে মানুষের সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার একেবারেই অচল, তাই না? তো নিউরন নিয়ে আমরা জানি যে তোমরা এর আগেও দেখছো, নিউরনের ছবি দেখছো, যে নিউরন কেমন, যে কদম ফুলের মতো, তাই না? কদম ফুল, অর্থাৎ তোমরা যদি একটা কদম ফুল চিন্তা করো যে কদম ফুলটা কেমন, তোমরা নিশ্চয়ই দেখছো কদম ফুল কেমন। কদম ফুলের ছোটবেলায় আমরা কি করতাম, যে কদম ফুলের উপরের অংশগুলো ফেলে দিতাম, বলতাম যে কদম ফুলটাকে আমরা ন্যাড়া করে ফেলতেছি। সেম একটা নিউরন এভাবে উদাহরণ দেওয়া যায়, যে নিউরনটা হচ্ছে, আমি প্রথমে বলছি যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। আর একটা নিউরনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি দুই ভাগ? একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ কোনটা? যদি তুমি একটা কদম ফুল চিন্তা করো, যে কদম ফুলের যে ফুল সেটাই হচ্ছে কোষ দেহ, আর নিচে যে বোটাটা থাকে সেটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো কোষ দেহটা কেমন? কোষ দেহের উপরে হচ্ছে কদম ফুলের ভেতরে যে একটা গোল বলের মতো থাকতো, তার উপর অনেকগুলো চুলের মতো সাদা সাদা কিংবা হলুদ হলুদ থাকতো, তাই না? এরকম নিউরনের মধ্যেও কোষ দেহটার উপরে এমনগুলা থাকে, এগুলোর নাম হচ্ছে ডেনড্রন। আর কোষ দেহের মাঝখানে থাকে নিউক্লিয়াস। যেহেতু এটা সাইটোপ্লাজম দিয়ে গঠিত, সো এটা বিভক্তি হয় না বা এটা ভাঙে না, এই কোষটা ভাঙে না। আর নিচের যে বোটাটা, এটা বলছি কি, এটা প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটার মধ্যে কিন্তু আবার অ্যাক্সন দিয়ে গঠিত। অ্যাক্সন হচ্ছে ওই অংশটা, কোন অংশটা, অর্থাৎ যে বোটাটা আছে, বোটার উপরে কিন্তু সবুজ আবরণ থাকে। তুমি যদি সবুজ আবরণগুলো, চামড়াগুলো তুলে ফেলো, তখন বোটাটা দেখবা ভেতরে সাদা একটা শক্ত কাঠের মতো আছে, তাই না? এরকম নিউরনেরও আছে। নিউরনের কোষ দেহ থেকে নিচের যে সুতার মতো অংশটা বের হয়েছে, এটাই হচ্ছে অ্যাক্সন। এখন অ্যাক্সনের উপরে একটা আবরণ থাকে, এবং কি এই প্রত্যেকটা আবরণগুলো আবার ভাগ থাকে। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আর এই যে অ্যাক্সনটার উপরে যে আবরণটা থাকে, এটা হচ্ছে মায়োলিন নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে। তো স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। আমাদের অসংখ্য নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত, অসংখ্য, প্রায় 100 বিলিয়ন নিউরন দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত। এখন ধরো দুইটা নিউরন, তুমি কল্পনা করতে পারো যে দুইটা নিউরন, একটা নিউরনের ডেনড্রনের সাথে অপর একটা নিউরনের অ্যাক্সন যেখানে সংযুক্ত হয়েছে, ওই অংশটার নাম হচ্ছে সিন্যাপস। অর্থাৎ একটা নিউরন এবং আরেকটা নিউরন, দুইটা নিউরনের একটা নিউরনের অ্যাক্সনের সাথে অপর একটা নিউরনের ডেনড্রন যে অংশে সংযুক্ত হয়েছে, ওই অংশটাকে বলা হয় কি, সিন্যাপস। এখন প্রথমে তো বলছি যে নিউরন, আর এটা পুরাটা কিন্তু পুরা কার্যপদ্ধতিটা আমাদের হেড অফিসে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মস্তিষ্কের মধ্যে পুরো কার্যক্রমটা নিয়ন্ত্রণ হয়। তো আসো আমরা এখন জানি যে মস্তিষ্ক নিয়ে, যেহেতু নিউরন নিয়ে পড়লাম, নিউরনটা কিভাবে কাজ করে সেটা আমরা জানবো মস্তিষ্কের মধ্যে। তো চলো আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করি। মস্তিষ্ক নিয়ে আলোচনা করার আগে চলো আমরা মস্তিষ্কের একটা ক্লিপ দেখে নিই, যে আসলে মানুষের ব্রেনটা কেমন। তোমরা মনিটরে দেখতে পাচ্ছ যে মানুষের ব্রেনটা এখানে
যে ভিতরের মানে করটির মধ্যের যে আবরণটা, করটি তো তোমরা চিনো যে আমাদের যে মাথার যে খুলিটা সেটাই হচ্ছে করটি। আর করটিটা যদি খুলে ফেলা হয় তাহলে ভিতরের যে মস্তিষ্কটা সেটা দেখতে অনেকটাই এরকম। তো এখন মস্তিষ্ক নিয়ে শুরু করার আগে মস্তিষ্ক নিয়ে কিছু জানা প্রয়োজন। তোমরা নিশ্চয় জানো যে আমাদের মস্তিষ্কটা বা আমাদের ব্রেনটা কিন্তু সমস্ত দেহের তুলনায় মাত্র 2%, অর্থাৎ আমাদের শরীরের তুলনায় 2% অংশটাই শুধুমাত্র হচ্ছে ব্রেন। কিন্তু আকারে ছোট হলেও এটা কিন্তু আমাদের শরীরের প্রায় 20% ক্যালোরি খরচ করে, অর্থাৎ আমাদের 20% ক্যালোরি মস্তিষ্ক খরচ করে। আর মস্তিষ্কের মধ্যে কিন্তু বেশিরভাগই চর্বি, মস্তিষ্কে সম্পূর্ণ মস্তিষ্ক না প্রায় 60% চর্বি। কিন্তু এখন মস্তিষ্ক কি এগুলো বর্ণনা দিলে তো হবে না। প্রশ্ন আসতে পারে যে প্রথম প্রশ্ন কোনো সৃজনশীলের মধ্যে ক নাম্বার প্রশ্নটা এরকম আসতে পারে যে মস্তিষ্ক কি। তো মস্তিষ্ক কি, এটার আনসার কি হবে যে মস্তিষ্ক হচ্ছে যে সুষুম্নাকাণ্ড আছে, সুষুম্নাকাণ্ডের শীর্ষে স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটা করটির মধ্যে আবদ্ধ সেটাই হচ্ছে মস্তিষ্ক। আর কাজের বা গঠনের উপর ভিত্তি করে মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি 3 ভাগ? এক হচ্ছে অগ্র মস্তিষ্ক, অর্থাৎ যে অগ্র বানাতে বুঝতে পারছেন যে সামনের যে অংশটা সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আর মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো আসো আমরা প্রথমে অগ্র মস্তিষ্ক সম্পর্কে একটু আলোচনা করি যে অগ্র মস্তিষ্ক কি বা অগ্র মস্তিষ্ক কাকে বলে, অগ্র মস্তিষ্কের বর্ণনা। অগ্র মস্তিষ্কটা আসলে মস্তিষ্কের প্রধান অংশটা, আমি মনে করি যে মস্তিষ্কের মূল অংশটা আয়তনে কিন্তু অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড়, আর অগ্র মস্তিষ্ককে গুরু মস্তিষ্ক বলা হয়। তোমরা দেখছো যে নুডলস তো চিনো তাই না? ম্যাগি নুডলস 2 মিনিটে রান্না হয়। ম্যাগি নুডলসের উপরে যে পেঁচানো অংশগুলা মাথার মধ্যে মস্তিষ্কের উপরের অংশটা এরকম পেঁচানো নুডলসের মতো, এটাকে বলা হয় সেরিব্রাম। মস্তিষ্কের উপরে যে নুডলসের মতো পেঁচানো অংশটা সেটা হচ্ছে সেরিব্রাম। আর এই যে সেরিব্রাম, তোমরা জাম্বুরা কিংবা কমলা কোষ খোলার সময় দেখো যে জাম্বুরা বা কমলা 2টা কোষ একসাথে যুক্ত থাকে। আর আমরা যখন জাম্বুরা বা কমলা খাই তখন 2টা কোষ আলাদা করি। সেম আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কটাও একই রকমভাবে যে 2টা পার্ট থাকে। 2টা পার্টের একটা, এগুলোকে কী বলে যথাক্রমে ডাল সেরিব্রাল হেমিস্ফিয়ার আর হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার কিন্তু সম্পূর্ণ 2টা আলাদা অংশ, জাম্বুরা 2টা কোষের মতো, কিন্তু একসাথে সংযুক্ত থাকার কালেও 2টার মাঝখানে কর্পাস ক্যালোসাম নামক এক ধরনের নিউরন দ্বারা 2টা সংযুক্ত থাকে। এই নিউরনটা দ্বারা 2টা সংযুক্ত থাকে। আর অগ্র মস্তিষ্কের উপরে যে অংশটা এটা কিন্তু ঢেউতলা বলতে ঢেউতলা তো বুঝতেই পারতেছো তোমরা, উপরের অগ্র মস্তিষ্কের উপরের অংশটা ঢেউতলা, এটা কর্টেক্স বলে, এই অংশটাকে কর্টেক্স বলে। আর কর্টেক্সটা হচ্ছে স্নায়ুতন্ত্রের যে স্নায়ুটা আছে, তোমরা তো স্নায়ুতন্ত্র দেখছো যে নিউরন, এই যে এটা হচ্ছে একটা নিউরনের ছবি। নিউরনের মধ্যে কিন্তু আবার 2টা অংশ, যে তোমরা জানো যে কোষ দেহ আর একটা হচ্ছে অ্যাক্সন। তো আর এই কর্টেক্সটা, অর্থাৎ কর্টেক্সের যে উপরের অংশটা ঢেউতলা, যে উপরের কর্টেক্সের উপরের অংশটা হচ্ছে নিউরনের কোষ দেহ নিয়ে তৈরি, যার কারণে এটা অনেকটা ধূসর বর্ণের হয় বা গ্রে ম্যাটার। ধূসর বর্ণের অংশটাকে গ্রে ম্যাটার বলে। আর ভেতরের যে অভ্যন্তরীণ যে অংশটা, মস্তিষ্কের যে অভ্যন্তরীণ অংশটা, ওইটা হচ্ছে স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত, অর্থাৎ অ্যাক্সন দিয়ে গঠিত। অ্যাক্সন দিয়ে যেহেতু গঠিত, যার কারণে এটা সাদা বর্ণের হয়, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আর জাম্বুরা কিংবা কমলার কোষের উপরে যে একটা পাতলা পর্দা দ্বারা থাকে, তোমরা দেখছো কিনা জানি না, যে জাম্বুরার রসালো অংশটা কিন্তু একটা কোষের ভিতরে থাকে, আর তার উপরে একটা আবরণ থাকে, আবরণ দিয়ে পেঁচানো থাকে। সেম আমাদের মস্তিষ্কের অগ্র মস্তিষ্কটাও এরকম, এটা মেনেঞ্জেস নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে। আর অগ্র মস্তিষ্কের কাজ কি? অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে চিন্তা চেতনা, জ্ঞান, আমাদের উচ্ছিক পেশি নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের কাজ। তবে এই যে বলছিলাম যে 2টা অংশ যে সেরিব্রালগুলো, একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। সাধারণত মানুষের
বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা বেশি শক্তিশালী হয়, কারণ তোমরা জানো যে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দেহের বাম অংশটা নিয়ন্ত্রণ করে, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে। তো যেহেতু আমরা ডান হাত দিয়ে বেশি কাজ করি, আমাদের দেহের ডান অংশটা বেশি সচল, যার কারণে আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা বেশি শক্তিশালী। এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের বর্ণনা। মধ্য মস্তিষ্ক নিয়ে আমাদের বইয়ে আসলে তেমন কিছু লেখা নেই, তারপরেও বলছি মধ্য মস্তিষ্ক নিয়ে। মধ্য মস্তিষ্কটা হচ্ছে যে অগ্র মস্তিষ্ক, এই যে অগ্র মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের যে সংযোগ স্থলটা, যেটা সংযোগ স্থাপন করছে সেটাই হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যদি 3 ভাগগুলো আমাদের বইয়ে নাই, তবু হচ্ছে এগুলো হচ্ছে যে 3 ভাগে মধ্য মস্তিষ্কের ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেরিব্রাল প্যারাকল, আর একটা হচ্ছে কর্পোরা কোয়াড্রাজেমিনা, আরেকটা হচ্ছে সেরিব্রাম একুইডাক্ট। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্ক হচ্ছে আমাদের কোনো কিছু দেখতে সাহায্য করে, দর্শনে সহায়তা করে, আবার আমাদের শ্রবণে সহায়তা করে, এবং কি দর্শন এবং শ্রবণের মধ্যে সমন্বয় সাধন করে। দর্শন এবং শ্রবণের মধ্যে সমন্বয় সাধন মানে, ধরো তোমরা এখন আমার ভিডিওটা দেখতেছো, আবার আমি যে কথাগুলো বলতেছি তোমরা আবার এই কথাগুলোই শুনতেছো। এই যে ভিডিওটা দেখতেছো এবং আমার কথাগুলো শুনতেছো, দেখা এবং শোনার মধ্যে কিন্তু তোমরা একটা জিনিস ম্যাচিং করে নিতেছো, যে প্রথম ভিডিওটা দেখতেছো এবং শুনতেছো, দেখে শুনে বুঝতেছো। এই যে দেখা এবং শুনে একসাথে 2টা কাজ হচ্ছে, 2টার মধ্যে যে সমন্বয় সাধন করা, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক আসলে খুব গুরুত্বপূর্ণ একটা মস্তিষ্কের পার্ট। পশ্চাৎ মস্তিষ্কটা আবার কিন্তু 3টা ভাগে ভাগ করা হচ্ছে, মানে 3টা অংশ নিয়ে গঠিত। 3টা ভাগে ভাগ করা হয়নি, 3টা অংশ নিয়ে গঠিত। কী কী? একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে সেরিবেলাম, আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এবং এখানে কিন্তু আবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আসতে আমি দেখছি, সেটা হচ্ছে যে পন্স কি? পন্স হচ্ছে এই অংশটা, দেখো এই যে অংশটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে পন্স। এখন পন্সের সংজ্ঞা কী হবে তাহলে? পন্সের আসলে সঠিক সংজ্ঞাটা দেওয়া খুব, সঠিক সংজ্ঞা বলতে এভাবে কোনো সংজ্ঞা পন্সের নেই। তারপরে তোমরা যদি বলো যে পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, কেমন অংশ? মোচক আকৃতির একটা অংশ। পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মোচক আকৃতির একটা অংশ, যার মাধ্যমে পশ্চাৎ মস্তিষ্ক শুরু হয়েছে, এভাবে বললেও পন্সের বর্ণনাটা হবে। আর পন্স যেখানে শেষ হয়েছে, অর্থাৎ পন্সের গঠন যেখানে শেষ, সেখান থেকে কিন্তু মেডুলা অবলঙ্গাটা শুরু। তোমরা জানো যে এর আগের অধ্যায়, অর্থাৎ 9ম অধ্যায়ে আমরা পড়ছিলাম কঙ্কালের গঠনের মধ্যে যে করটিক স্নায়ু, করটি, আমরা বিভিন্ন হাড়গুলোর নাম পড়ছিলাম, তার উপরে যে মাথার হাড়গুলা, সেগুলোর নাম ছিল করটি। আর করটির ভিতরেই কিন্তু পশ্চাৎ মস্তিষ্কটা করটির ভেতরেই থাকে, তাই না? আর করটিক স্নায়ু, যার কারণে আমাদের দেহে প্রায় 12 জোড়া করটিক স্নায়ু আমাদের মস্তিষ্ক থেকে বের হয়েছে, তার মধ্যে 8 জোড়া করটিক স্নায়ুই কিন্তু মেডুলা অবলঙ্গটা থেকে বের হয়েছে। আর মেডুলা অবলঙ্গটা থেকে এই স্নায়ুগুলো যতক্ষণ আমাদের মুখে, তারপর আমাদের হাত পা মুখে, এগুলো যতক্ষণ ছড়াই গেছে, এবং আমাদের এগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে, আমাদের পাকস্থলীর গঠন, পাকস্থলীর কার্যকলাপে এই স্নায়ুগুলো সহায়তা করে। আরেকটা হচ্ছে সেরিবেলাম। দেখো আমি অগ্র মস্তিষ্কের মধ্যে বলছিলাম যে সেরিব্রামের কথা বলছিলাম, কিন্তু এখানে বলছি সেরিবেলাম। সেরিব্রাম আর সেরিবেলাম কিন্তু দুটো শুনতে একই রকম, তাই না? তো এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে সেরিব্রাম এবং সেরিবেলামের মধ্যে পার্থক্য কী? সেরিব্রাম এবং সেরিবেলামের মধ্যে আসলে মিলগুলো অনেকটা একই রকম। যেমন অগ্র মস্তিষ্ক কিন্তু 2 ভাগে ভাগ করা ছিল, একটা হোয়াইট ম্যাটার, একটা গ্রে ম্যাটার। এখানেও সেম একই রকম, সেরিবেলামটাও একই রকম, যে একটা হোয়াইট ম্যাটার আছে, একটা গ্রে ম্যাটার আছে, 2টা ভাগে, এবং একটা ছিল ধূসর বর্ণের, একটা ছিল সাদা বর্ণের। এখানেও সেম একই রকম, যে একটা ধূসর বর্ণের, একটা সাদা বর্ণের। এগুলো হচ্ছে সেরিবেলাম এবং সেরিব্রামের মধ্যে মিল। তাহলে অমিলগুলা কোথায়? সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে অমিল আছে। অমিল হচ্ছে কাজের দিক থেকে, অর্থাৎ আমি বলছিলাম যে অগ্র মস্তিষ্কটা আমাদের চিন্তা, আমাদের জ্ঞান, তারপর ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ, এগুলো কাজ করে। আর সেরিবেলামটা কী করে? সেরিবেলামটা হচ্ছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। দেহের ভারসাম্যটা কি? দেহের ভারসাম্যটা, এই যে আমি দাঁড়াই আছি, দেখো আমি এখন দাঁড়াই আছি, কিন্তু আমি পড়ে যাচ্ছি না।
এই যে আমার সঠিকভাবে সোজা দাঁড়াই থাকাটা, এটাই হচ্ছে ভারসাম্য। তোমরা দেখবা যে একটা শিশু যখন ছোটবেলায় হাঁটে, সে কিন্তু একটু 2 পা হেঁটে আবার পড়ে যায়, তাই না? অর্থাৎ তার দেহের ভারসাম্যটা ঠিক নেই, অর্থাৎ তার সেরিবেলামটা তখন তত বেশি উন্নত না। যখন তার সেরিবেলামটা আস্তে আস্তে উন্নত হয়, তখন কিন্তু সে আমাদের মতোই এভাবে সঠিকভাবে দাঁড়াইতে পারে। আবার অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকম হয়, শুধু শিশুর ক্ষেত্রে যে এরকম হয় তা না, যে চলতি বাস থেকে নামার সময় হয়তো যে আমরা চলতি বাস থেকে নামতেছি, দেখা গেলো যে চলতি বাস থেকে নামার সময় 2 পা সামনে যে হঠাৎ করে পড়ে যেতে চাই, অনেক সময় পড়েও যায়। এই যে তখন দেহের ভারসাম্যটা কিন্তু ঠিক থাকে না, অর্থাৎ সেরিবেলামটা আমাদের কী করে, সেরিবেলামটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তো আমি তাহলে প্রথম থেকে আরেকবার বলি যে অগ্র মস্তিষ্কটা গুরু মস্তিষ্ক বলা হয়। অগ্র মস্তিষ্ক যথাক্রমে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, 2টা অংশ নিয়ে গঠিত। তারপর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারটা আমাদের দেহের বাম অংশটা, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা আমাদের দেহের ডান অংশটা নিয়ন্ত্রণ করে। এটা মেনেঞ্জাস নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত। আর এই যে ডাল সেরিব্রাল আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে বলছিলাম যে সংযোগ কী দ্বারা সংযোগ হয়েছে, কার্পাস ক্যালোসাম নামক এক ধরনের নিউরন দ্বারা 2টা সংযুক্ত হয়েছে। আর এটার কাজ হচ্ছে আমাদের চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান এগুলা নিয়ন্ত্রণ করা। আর মধ্য মস্তিষ্কটা হচ্ছে মূলত অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা, অর্থাৎ একটা সেতুর মতো কাজ করে। আর সেটা আমাদের শ্রবণ এবং আমাদের দর্শনে সহায়তা করে। আর পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে কী বলছিলাম, পশ্চাৎ মস্তিষ্ক 3টা অংশ নিয়ে গঠিত। কী 3টা অংশ? পন্স, মেডুলা অবলঙ্গাটা এবং হচ্ছে সেরিবেলাম। তো যাই হোক, আমরা মস্তিষ্ক সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো প্রতিবত্ত ক্রিয়া সম্পর্কে, স্নায়ুরজ্জু নিয়ে। স্নায়ুরজ্জু হচ্ছে ওই তারটা, যে তারটা আমাদের মস্তিষ্কের সাথে সমস্ত শরীরে সংযোগ স্থাপন করছে, যে তারটা, সেটাই হচ্ছে মেরুরজ্জু। তোমরা বুঝতে পারছো, রজ্জু শব্দের অর্থ হচ্ছে দড়ি। এটা মেরুরজ্জু বুঝতে পারছো যে মেরুদণ্ড বরাবর নিচের দিকে সোজা যে রজ্জু বা রশ্মির মতো, সেটাই হচ্ছে স্নায়ুরজ্জু। আর স্নায়ুরজ্জুটার মাধ্যমে কিন্তু প্রতিবত্ত ক্রিয়া যে জিনিসটা, তোমরা জানো যে আমি প্রথমেই বলছি যে মস্তিষ্ক হচ্ছে হেড অফিস, অর্থাৎ আমাদের পুরো শরীরটা যদি হার্ডওয়্যার হয় তাহলে মস্তিষ্ক হচ্ছে সফটওয়্যার। তো এত দ্রুত মস্তিষ্ক কীভাবে সাড়া দেয়, যে ধরো কোনো একটা ঘটনা দেখলাম, আমাদের একটা মশা আমার গায়ে বসে, আমি মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম যে মশাটা মারতে হবে, কিংবা কোথাও আগুন লেগে গেল বা কোথাও একটা দুর্ঘটনা ঘটলো, মুহূর্তের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন কি করতে হবে। তোমার সামনে হয়তো একটা আগুন লেগে গেলো, দৌড়াই আমরা পালাই যাই, কিন্তু আমার শরীরে আগুন লাগলো, আমি বুঝতে পারলাম যে এখানে পানি ঢালতে হবে, আগুনটা নিভাইতে হবে। এই যে ইনস্ট্যান্ট দ্রুত যে সিদ্ধান্তগুলো নেওয়া, আমরা এই সিদ্ধান্তগুলো কীভাবে নিই? এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে প্রতিবত্ত ক্রিয়া। আর সমস্ত প্রতিবত্তি ক্রিয়াটা কিন্তু 5টা ভাগে বা 5টা ভাগ অনুসারে কাজ করে। তো এই 5টা ভাগ কি? আসো আমরা এই 5টা ভাগ দেখি। এই 5টা ভাগ হচ্ছে গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবত্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী অঙ্গ। এই প্রত্যেকটা অংশ নিয়েই কিন্তু প্রতিবত্ত ক্রিয়া গঠিত, বা প্রতিবত্তি অংশ। প্রতিবত্তি ক্রিয়া যেটা বুঝায়, প্রতিবত্তি ক্রিয়ার একটা উদাহরণ এভাবেই দিই যে আজ্ঞাবাহী স্নায়ু, যেটা অর্থাৎ ধরো শরীরটা আসলে এভাবে কাজ করে, বিদ্যুতের মতো কাজ করে, এত দ্রুত কাজ করে, সেটা আসলে তোমরা চিন্তা করতে পারবে না। যে তোমরা এই জিনিসটা হয়তো এভাবে মনে করো যে একটা মশা কিংবা একটা মাছি আমার হাতে বসছে, প্রথমেই কিন্তু এই জিনিসটা, এই খবরটা আমার মস্তিষ্কের মধ্যে প্রেরণ হলো নিউরনের মাধ্যমে। মস্তিষ্ক তারপর সিদ্ধান্ত নেয় কি করতে হবে। তারপর মস্তিষ্কের মধ্যে যখন সিদ্ধান্ত হয় কি করতে হবে, ওই নিউজটা আবার আমার হাতের মধ্যে আসলো। তারপর আমি বুঝতে পারলাম যে আমার হাতের মধ্যে একটা মশা বসছে। অর্থাৎ আমাদের কাছে মনে হয় যে মশাটা বসছে, আমি দেখে বুঝতে পারছি যে আমার হাতে মশা বসছে। আসলে দেখো তার মানে কত দ্রুত কাজটা হচ্ছে, যে প্রথমে যখন হাতের মধ্যে মশা বসছে আমি কিন্তু বলতে পারবো না। সেম যখন আমার চামড়া থেকে নিউজটা আমার মাথার মধ্যে গেল, মাথা থেকে দেন আবার এখানে আসার পরে নিউজটা আমি বুঝতে পারলাম যে এখানে একটা মশা বসছে, বা তখন আমাকে সিদ্ধান্ত দিতে হবে যে ইনস্ট্যান্ট আমি তখন কি করতে হবে। এই যে দ্রুত, এই যে মুহূর্তের মধ্যে সিদ্ধান্তগুলো নেওয়া, এই সিদ্ধান্তগুলোই হচ্ছে প্রতিবত্তি ক্রিয়া। তারপর প্রতিবত্তি ক্রিয়া সম্পর্কে জানলাম। তারপর আমরা জানবো রেচন অঙ্গটি, রেচন অঙ্গ বা রেচন তন্ত্র নিয়ে। আমি প্রথমেই বলছি যে একটা তন্ত্র কিন্তু অনেকগুলা
কাজ বা অনেকগুলা কলা যখন একসাথে গঠিত হয়, অনেকগুলো কলা যখন, অনেকগুলো কোষ যখন একসাথে একই ধরনের কাজ করে, তখন সেটাকে বলা হয় তন্ত্র। তো রেচন তন্ত্র বুঝতে পারছো, রেচন তন্ত্র হচ্ছে ওই তন্ত্র যার মাধ্যমে আমাদের শরীর থেকে দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। রেচন তন্ত্র প্রধানত তিনটা অংশে কাজ করে। একটা হচ্ছে চামড়া, তারপর হচ্ছে আমাদের ফুসফুস, এবং হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি। তোমরা দেখো যে চামড়ার মাধ্যমে আমাদের শরীর থেকে ঘামগুলো বের হয়ে যায়, তাই না? আমাদের শরীরের ঘাম কিন্তু অবশ্যই দূষিত একটা পদার্থ। চামড়ার মাধ্যমে আমাদের শরীর থেকে ঘামগুলো বের হয়ে যায়। একই রকম ভাবে ফুসফুস, ফুসফুস তো হচ্ছে জানো যে ফুসফুস, আসলে আমরা ফুসফুসের একটা চিত্র দেখি, ফুসফুসটা কিভাবে কাজ করে। ফুসফুসটা দেখতে পাচ্ছ যে ক্ষতিকর, লবণ জাতীয় ক্ষতিকর যে পদার্থগুলা, সেগুলো কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে ছাঁকনির মতো কাজ করে, যার মাধ্যমে নাইট্রোজেন যুক্ত পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যায়। তারপর রেচনতন্ত্রের আরেকটা অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। তোমরা জানো যে কিডনি খুব ছাঁকুনির মতো কাজ করে। আমাদের পিঠের মেরুদণ্ডের শেষের অংশে দুই পাশে দুইটা কিডনি অবস্থিত। কিডনিগুলো দেখতে বাদামি বর্ণের এবং সিমের বিচির আকৃতি, তাই না? তো কিডনি সাধারণত প্রথমে হচ্ছে যে কিডনি মূত্র উৎপন্ন করে। আর আমাদের মূত্রের রং কেন হলুদ হয়? কারণ মূত্রে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের বর্ণ হলুদ হয়। তোমরা জানো যে কিডনি, আমরা প্রতিদিন যত ধরনের খাবার খাই, পানি কিংবা অন্যান্য খাবার, কিন্তু শরীর থেকে কিডনিটা কি করে তরল নাইট্রোজেন অংশগুলো, তরল অংশগুলো ছেঁকে বের করে ফেলে। তোমরা কিডনি যদি একটা ছবি দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা কিডনির লম্বচ্ছেদ। দেখো কিডনির মধ্যে কিডনি কিভাবে ছাঁকনির মাধ্যমে কাজ করে। এখানে সুতার মতো অনেকগুলো অংশ আছে, এগুলোর নাম হচ্ছে নেফ্রন। নেফ্রনটা ছাঁকনির মতো কাজ করে। অসংখ্য নেফ্রন আছে কিডনির মধ্যে। এই নেফ্রনগুলো আমাদের শরীর থেকে তরল পদার্থগুলোকে ছেঁকে বিশুদ্ধ পদার্থটাকে আলাদা করে এবং দূষিত পদার্থটাকে আলাদা করে। দূষিত পদার্থটা যখন আলাদা হয়ে যায়, তখন ইউরেটার নামক দুইটা পাইপ আছে, দুইটা কিডনি থেকে দুইটা পাইপের মতো বেরিয়েছে। এই দুইটা পাইপের মাধ্যমে দূষিত পদার্থটা এসে আমাদের মূত্রথলিতে জমা হয়। আর মূত্রথলিতে যখন পদার্থগুলো জমা হয়, তখন মূত্রনালীর মাধ্যমে দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। তো এই অধ্যায় থেকে প্রথম থেকে আমি আরেকবার বলি। আমরা ফাইটো হরমোন সম্পর্কে শিখলাম, ফাইটো হরমোন জানলাম, আমরা নিউরন সম্পর্কে জানলাম। নিউরনের গঠন এবং নিউরনের বর্ণনা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, যে চিত্রসহ নিউরনের গঠন এবং বর্ণনা খুব কমন একটা প্রশ্ন, আসার মতো একটা প্রশ্ন। নিউরন সম্পর্কে জানলাম, আমরা প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে জানলাম। তারপর আমরা জানতে পারলাম মস্তিষ্ক সম্পর্কে, মস্তিষ্কের গঠন সম্পর্কে। তারপর মস্তিষ্কের গঠনটা তো আবার বললাম যে অগ্র মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, আবার পন্স আছে, সেরিবেলাম আছে, মেডুলা অবলঙ্গাটা আছে। তারপর আমরা জানতে পারলাম রেচন তন্ত্র নিয়ে। তো যাই হোক, তোমরা আশা করি লেকচারটা ভালো করে শুনবা এবং এই অধ্যায় ভালো করে পড়বা, নিশ্চয়ই পরীক্ষার মধ্যে ভালো আনসার করতে পারবা। আর চলমান পরিস্থিতিতে আসলে বাসায় আছো নিশ্চয়ই, সবাই দোয়া করবা সবার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে খুব শীঘ্রই হয়তো এই মহামারী থেকে রক্ষা করবে। ভালো করে পড়ালেখা করবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব সমস্যাটা সলভ করে দেওয়ার। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।